আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে খ্রিস্টান ম্যারেজটা আসলে কিভাবে রেজিস্ট্রি হয় বা খ্রিস্টান ম্যারেজের আইনগত পদ্ধতিটা কি? মূলত বাংলাদেশে খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট 1872 রয়েছে অর্থাৎ 1872 সালে খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট আমাদের দেশে প্রচলিত আছে। এই অ্যাক্ট অনুযায়ী অর্থাৎ এই আইন অনুযায়ী কিন্তু খ্রিস্টান ম্যারেজটা আমাদের দেশে রেজিস্ট্রি হয়। তো এটার সিস্টেমটা আসলে কি? আ অনেকে দেখা যায় যে শুধুমাত্র চার্চের মাধ্যমে বা এফিডেভিট করে বিয়ে করে নেয়। কিন্তু সেটা আসলে আইন সিদ্ধ হবে না। সো বিয়ে নিয়ে কোনো জটিলতা হলে কিন্তু বিয়ের রেজিস্ট্রেশন পেপারটা আসলে সবার আগে প্রাধান্য পায় এবং দেখতে চায়। তো আজকে আলোচনা করব এই বিষয়টা নিয়ে যে বাংলাদেশে খ্রিস্টান ম্যারেজটা আসলে কিভাবে রেজিস্ট্রি হয়। তো এই ক্ষেত্রে পাত্র বা পাত্রী অর্থাৎ যারা বিয়ে করতে চায় ১ম শর্ত হচ্ছে তাদেরকে উভয়কে খ্রিস্টান হতে হবে। যদি খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট ১৮৭২ সাল অনুযায়ী বাংলাদেশে খ্রিস্টান ম্যারেজটা কেউ রেজিস্ট্রি করতে চায় বা বিয়ে করতে চায় সেক্ষেত্রে ১ম শর্তটাই হচ্ছে পাত্র-পাত্রী অর্থাৎ বর-কনে উভয়কে খ্রিস্টান হতে হবে। তো বর কিংবা কনের মধ্যে কেউ একজন তার স্থায়ী ঠিকানার যেই আ চার্চটা রয়েছে বা গির্জা রয়েছে, সেই গির্জার যিনি ফাদার রয়েছেন, তার কাছে একটি লিখিত আবেদন করতে হবে যে তারা বিয়ে করতে চায়। সেই আবেদনের মধ্যে পাত্র-পাত্রী উভয়ের কিন্তু ঠিকানা লেখা থাকবে, বিস্তারিত লেখা থাকবে, বাবা-মার নাম লেখা থাকবে, বয়স সবকিছু লিখা থাকবে। চার্চের ফাদারের কাছে যখন এই নোটিশটা পাত্র বা পাত্রী কেউ একজন দেবেন, তখন চার্চের যাজক যিনি রয়েছেন অর্থাৎ ফাদার যিনি রয়েছেন তার কাজটা হচ্ছে যে এই নোটিশটা আবেদনকারী যে আবেদনটা করেছেন এই নোটিশটা চার্চের নোটিশ বোর্ডে কিংবা খোলা কোনো জায়গায় উন্মুক্ত স্থানে নোটিশটা কিন্তু উনি ঝুলিয়ে রাখবেন। অর্থাৎ নোটিশ বোর্ডে নোটিশটা টানিয়ে রাখবেন। এটার কারণ হচ্ছে যদি এই পাত্র-পাত্রীর বিয়ে নিয়ে কোনো পক্ষের কোনো ধরনের আপত্তি থাকে সেটি ফাদারের কাছে জানাবেন। আর এই নোটিশটি মিনিমাম ৩ সপ্তাহ কিন্তু চার্চের মধ্যে লাগানো থাকবে, নোটিশ বোর্ডে টানানো থাকবে। এর পরবর্তী যেটা নোটিশ টানানোর ৩ সপ্তাহ পরে যদি কোনো ধরনের আপত্তি না আসে, সেক্ষেত্রে ফাদার একটি অনাপত্তি প্রদান করবেন পাত্র বা পাত্রী অর্থাৎ যিনি আবেদনটা করেছেন, নোটিশটা করেছেন। এর পরবর্তী যেটা সেটা হচ্ছে বর-কনে উভয়কে কিন্তু একটি হলফনামা করতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে। অর্থাৎ এফিডেভিট করতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে। আর এই এফিডেভিটের মূল উদ্দেশ্য হচ্ছে তারা এখানে কিছু ডিক্লার করবে অর্থাৎ ডিক্লারেশন করবে, হলফ করবে। এই হলফের ১ম শর্ত হচ্ছে যে আমাদের দেশের বিয়ের যে বয়সটা রয়েছে লিগালি সেটা অবশ্য হতে হবে। এই ক্ষেত্রে পাত্রীর ক্ষেত্রে ১৮ বছর আর পাত্র অর্থাৎ ছেলের ক্ষেত্রে ২১ বছর হতে হবে। এই বয়স প্রমাণের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে তখন তারা তাদের এনআইডি কার্ড কিংবা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্টের কপি এই ৩ টার যেকোনো একটি কপি তাদের বয়সটা প্রমাণের জন্যে জমা দিতে হবে হলফনামার সাথে অর্থাৎ এফিডেভিট পেপারের সাথে। দ্বিতীয় যে বিষয়টি ডিক্লেয়ার করবে সেটা হচ্ছে তাদের মধ্যে এমন কোনো রক্তের সম্পর্ক নেই যেই রক্তের সম্পর্ক থাকলে বিয়েতে বাধা রয়েছে। এটা আসলে সব সম্প্রদায়ে রয়েছে খ্রিস্টান, হিন্দু, মুসলিমদের ক্ষেত্রে। তো এই বিষয়টা ডিক্লেয়ার করবে। মেইনলি এই দুটো বিষয়ে হলফনামাটা করা হবে ম্যাজিস্ট্রেটের কাছে। পাশাপাশি আরেকটা বিষয় যুক্ত থাকবে যে তারা বর্তমানে আ সিঙ্গেল রয়েছেন। অর্থাৎ তাদের এটা ২য় বিয়ে হোক কিংবা ১ম বিয়ে হোক তারা সিঙ্গেল রয়েছেন। এই ৩ টা বিষয় হলফ করে এফিডেভিট করে ম্যাজিস্ট্রেটের কাছে সেই হলফনামার কপিটা হচ্ছে আবার ২য় বার চার্চে জমা দিতে হবে। অর্থাৎ ফাদারের কাছে এটা কিন্তু আবার জমা দিতে হবে। ১ম এ হচ্ছে নোটিশটা চার্চে জমা দিল ফাদারের কাছে। ২য় বিষয়টা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে এই হলফটা করার পর ম্যাজিস্ট্রেটের কাছে হলফটা করার পরবর্তীতে এটা আবার ফাদারের কাছে জমা দিতে হবে। এই এফিডেভিটের কপি বা হলফনামার কপিটা যখন ফাদার পাবেন, এর ৪ দিন পরে উনি একটি প্রত্যয়নপত্র পাত্র বা পাত্রীকে দেবেন। ৪ দিন পরে। এক্ষেত্রে মিনিমাম ৪ দিন এই হলফনামাটা অবজারভেশন এ রাখবেন চার্চের ফাদার যিনি রয়েছেন তিনি। এই প্রত্যয়নপত্র পাওয়ার পর তাদের বিয়েটা সম্পন্ন হবে যে খ্রিস্টান যে রিচুয়াল রয়েছে অর্থাৎ রীতিনীতি বা তাদের ট্র্যাডিশনাল যেই পদ্ধতি রয়েছে সেই অনুযায়ী তাদের বিয়েটা সম্পন্ন হবে। বিয়ে সম্পন্ন হওয়ার পরে চার্চের ফাদার একটি সার্টিফিকেট এবং ছাড়পত্র প্রদান করবেন যে হ্যাঁ, খ্রিস্টান রীতি অনুযায়ী এবং আইন যেই নিয়মগুলো বলেছে সেই অনুযায়ী তাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে। এক্ষেত্রে আইন কি বিষয় বলেছে? ১ম এ হচ্ছে চার্চের ফাদারের কাছে নোটিশ দিতে হবে। নোটিশটা ৩ সপ্তাহ উন্মুক্ত স্থানে লাগানো থাকবে। তারপরে ম্যাজিস্ট্রেটের কাছে হলফ করবে। সেই হলফনামাটা চার্চের ফাদারের কাছে জমা দেবে। জমা দেওয়ার ৪ দিন পর চার্চের ফাদার একটি প্রত্যয়নপত্র দেবেন। তার পরবর্তীতে তাদের বিয়েটা হবে। বিয়ে হবার পর চার্চে এখন ফাদার একটি ছাড়পত্র দেবেন।
অর্থাৎ তাদের বিয়েটা সুসম্পন্ন হয়েছে। এই চার্চের এই ছাড়পত্র নিয়ে, এই ছাড়পত্র পাবার ২ মাসের মধ্যে খ্রিস্টান ম্যারিজ যে রেজিস্টার রয়েছে তার কাছে তাদের বিয়েটা রেজিস্ট্রেশনের জন্য জমা দিতে হবে। এই ছাড়পত্র, চার্চের ছাড়পত্র দেখিয়েই কিন্তু বিয়েটা রেজিস্ট্রি হবে মূলত। প্রত্যেক এলাকায়, সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু একজন রেজিস্ট্রার রয়েছে খ্রিস্টান ম্যারেজ অনুযায়ী। এছাড়া উপজেলা শহরে রয়েছে খ্রিস্টান ম্যারেজ রেজিস্ট্রার। সুতরাং বর্তমান সমাজে আমাদের দেশে সবচেয়ে বেশি জটিলতা হয় সব শ্রেণীর মধ্যে, সব সম্প্রদায়ের মধ্যে, সেটা হচ্ছে বিয়ে নিয়ে একটি জটিলতা। তাই খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট 1872 যেটা রয়েছে, এটা দিয়ে আসলে সবার উচিত বিয়ের পরবর্তীতে আসলে বিয়েটা রেজিস্ট্রি করে নেয়া। আশা করছি এই ভিডিওর মধ্যে যে আলোচনাটুকু করেছি এর মাধ্যমে সবাই বুঝতে পারবেন যে আমাদের দেশে, বাংলাদেশে খ্রিস্টান ম্যারেজটা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত রেজিস্ট্রি হয়। ধন্যবাদ সবাইকে।